রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের হালদার গোষ্ঠী। আজকে গল্পের চতুর্থ পর্ব। মনোহর বিষম ব্যতিগ্রস্ত হইয়া পড়িলেন। তাহার মকদ্দমার মন্ত্রীরা ঘুষের উপলক্ষ করিয়া পুলিশের সঙ্গে ভাগ করিয়া টাকা লুটিতে লাগিল। কলিকাতা হইতে এক ব্যারিস্টার আসিল। সে একেবারে কাঁচা, নতুন পাশ করা। সুবিধা এই, যত ফি তাহার নামে খাতায় খরচ পড়ে তত ফি তাহার পকেটে ওঠে না। ওদিকে মধুকৈবর্তের পক্ষে জেলা আদালতের একজন মাতব্বর উকিল নিযুক্ত হইল। কে যে তাহার খরচ জুগাইতেছে তাহা বোঝা গেল না। নীলকণ্ঠের 6 মাস মেয়াদ হইল। হাইকোর্টের আপিলেও তাহাই বহাল রহিল। ঘড়ি এবং বন্দুকটা যে উপযুক্ত মূল্যে বিক্রয় হইয়াছে তাহা ব্যর্থ হইল না। আপাতত মধু বাঁচিয়া গেল এবং নীলকণ্ঠের জেল হইল। কিন্তু এই ঘটনার পরে মধু তাহার ভিটায় টিকিবে কি করিয়া? বনোয়ারি তাহাকে আশ্বাস দিয়া কহিল, তুই থাক, তোর কোনো ভয় নাই। কিসের জোরে সে আশ্বাস দিল তাহা কে জানে। বোধ করি নিছক নিজের পৌরষের স্পর্ধায়। বনোয়ারি যে এই ব্যাপারের মূলে আছে তাহা সে লুকাইয়া রাখিতে বিশেষ চেষ্টা করে নাই। কথাটা প্রকাশ হইল, এমনকি কর্তার কানেও গেল। তিনি চাকরকে দিয়া বলিয়া পাঠাইলেন বনোয়ারি যেন কদাচ আমার সম্মুখে না আসে। বনোয়ারি পিতার আদেশ অমান্য করিল না। কিরণ তাহার স্বামীর ব্যবহার দেখিয়া অবাক। এ কি কাণ্ড! বাড়ির বড়বাবু বাপের সঙ্গে কথাবার্তা বন্ধ, তাহার উপরে নিজেদের আমলাকে জেলে পাঠাইয়া বিশ্বের লোকের কাছে নিজের পরিবারের মাথা হেট করিয়া দেওয়া, তাও এই এক সামান্য মধুকৈবর্তকে লইয়া। অদ্ভুত বটে। এ বংশে কতকাল ধরিয়া কত বড়বাবু জন্মিয়াছে এবং কোনোদিন নীলকণ্ঠেরও অভাব নাই। নীলকণ্ঠেরা বিষয় ব্যবস্থার সমস্ত দায় নিজেরা লইয়াছে, আর বড়বাবুরা সম্পূর্ণ নিশ্চেষ্টভাবে বংশগৌরব রক্ষা করিয়াছে। এমন বিপরীত ব্যাপার তো কোনোদিন ঘটে নাই। আজ এই পরিবারের বড়বাবুর পদের অবনতি ঘটাতে বড় বউয়ের সম্মানে আঘাত লাগিল। ইহাতে এতদিন পরে আজ স্বামীর প্রতি কিরণের যথার্থ অশ্রদ্ধার কারণ ঘটিল। এতদিন পরে তাহার বসন্তকালের লটকানে রঙের শাড়ি এবং খোপার বেল ফুলের মালা লজ্জায় ম্লান হইয়া গেল। কিরণের বয়স হইয়াছে অথচ সন্তান হয় নাই। এই নীলকণ্ঠই একদিন কর্তার মত করাইয়া পাত্রী দেখিয়া বনোয়ারির আরেকটি বিবাহ প্রায় পাকাপাকি স্থির করিয়াছিল। বনোয়ারি হালদার বংশের বড় ছেলে। সকল কথার আগে এ কথা তো মনে রাখিতে হইবে, সে অপুত্রক থাকিবে ইহা তো হইতেই পারে না। এই ব্যাপারে কিরণের বুক দুরু দুরু করিয়া কাঁপিয়া উঠিয়াছিল। কিন্তু ইহা সে মনে মনে না স্বীকার করিয়া থাকিতে পারে নাই যে কথাটা সঙ্গত। তখনও সে নীলকণ্ঠের উপরে কিছুমাত্র রাগ করে নাই। সে নিজের ভাগ্যকেই দোষ দিয়াছে। তাহার স্বামী যদি নীলকণ্ঠকে রাগিয়া মারিতে না যাইত এবং বিবাহ সম্বন্ধ ভাঙিয়া দিয়া পিতামাতার সঙ্গে রাগারাগি না করিত, তবে কিরণ সেটাকে অন্যায় মনে করিত না। এমনকি বনোয়ারি যে তাহার বংশের কথা ভাবিল না, ইহাতে অতি গোপনে কিরণের মনে বনোয়ারির পৌরষের প্রতি একটু অশ্রদ্ধাই হইয়াছিল। বড় ঘরের দাবি কি সামান্য দাবি? তাহার যে নিষ্ঠুর হইবার অধিকার আছে। তাহার কাছে কোনো তরুণী স্ত্রীর কিংবা কোনো দুঃখী কৈবর্তের সুখ দুঃখের কতটুকুই বা মূল্য। সাধারণত যাহা ঘটিয়া থাকে
একবার তাহা না ঘটিলে কেহই তাহা ক্ষমা করিতে পারে না। এ কথা বনোয়ারি কিছুতেই বুঝিতে পারিল না। সম্পূর্ণরূপে এ বাড়ির বড়বাবু হওয়াই তাহার উচিত ছিল। অন্য কোনো প্রকারের উচিত অনুচিত চিন্তা করিয়া এখানকার ধারাবাহিকতা নষ্ট করা যে তাহার অকর্তব্য, তাহা সে ছাড়া সকলের কাছেই অত্যন্ত সুস্পষ্ট। এ লইয়া কিরণ তাহার দেবরের কাছে কত দুঃখই করিয়াছে। বংশী বুদ্ধিমান, তাহার খাওয়া হজম হয় না এবং একটু হাওয়া লাগিলেই সে হাঁচিয়া কাশিয়া অস্থির হইয়া ওঠে। কিন্তু সে স্থির ধীর বিচক্ষণ। সে তাহার আইনের বইয়ের যে অধ্যায়টি পড়িতেছিল সেটাকে টেবিলের উপর খোলা অবস্থায় উপুর করিয়া রাখিয়া কিরণকে বলিল, এ পাগলামি ছাড়া আর কিছুই নহে। কিরণ অত্যন্ত উদ্বেগের সহিত মাথা নাড়িয়া কহিল, জানো তো ঠাকুরপো, তোমার দাদা যখন ভালো আছেন তখন বেশ আছেন, কিন্তু একবার যদি খেপেন তবে তাহাকে কেহ সামলাইতে পারে না। আমি কি করি বলো তো? পরিবারের সকল প্রকৃতিস্থ লোকের সঙ্গেই যখন কিরণের মতে সম্পূর্ণ মিল হইল, তখন সেইটেই বনোয়ারির বুকে সকলের চেয়ে বাজিল। সে একটুখানি স্ত্রীলোক, অনতিস্ফুট চাঁপা ফুলটির মতো প্রেলব। ইহার হৃদয়টিকে আপন বেদনার কাছে টানিয়া আনিতে পুরুষের সমস্ত শক্তি পরাস্ত হইল। আজকের দিনে কিরণ যদি বনোয়ারির সহিত সম্পূর্ণ মিলিতে পারিত, তবে তাহার হৃদয় ক্ষত দেখিতে দেখিতে এমন করিয়া বাড়িয়া উঠিত না। মধুকে রক্ষা করিতে হইবে, এই অতি সহজ কর্তব্যের কথাটা চারিদিক হইতে তাড়নার চোটে বনোয়ারির পক্ষে সত্যি সত্যি একটা খ্যাপামির ব্যাপার হইয়া উঠিল। ইহার তুলনায় অন্য সমস্ত কথাই তাহার কাছে তুচ্ছ হইয়া গেল। এদিকে জেল হইতে নীলকণ্ঠ এমন সুস্থভাবে ফিরিয়া আসিল যেন সে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিল। আবার সে যথারীতি অম্লান বদনে আপনার কাজে লাগিয়া গেল। মধুকে ভিটে ছাড়া করিতে না পারিলে প্রজাদের কাছে নীলকণ্ঠের মান রক্ষা হয় না। মানের জন্য সে বেশি কিছু ভাবে না, কিন্তু প্রজারা তাহাকে না মানিলে তাহার কাজ চলিবে না। এই জন্যেই তাহাকে সাবধান হইতে হয়। তাই মধুকে তৃণের মতো উৎপাটিত করিবার জন্য তাহার নিড়ানিতে শান দেওয়া শুরু হইল। এবার বনোয়ারি আর গোপনে রহিল না। এবার সে নীলকণ্ঠকে স্পষ্টই জানাইয়া দিল যে যেমন করিয়া হোক মধুকে উচ্ছেদ হইতে সে দিবে না। প্রথমত মধুর দেনা সে নিজে হইতেই সমস্ত শোধ করিয়া দিল। তাহার পর আর কোনো উপায় না দেখিয়া সে নিজে গিয়া ম্যাজিস্ট্রেটকে জানাইয়া আসিল যে নীলকণ্ঠ অন্যায় করিয়া মধুকে বিপদে ফেলিবার উদ্যোগ করিতেছে। হিতৈষীরা বনোয়ারিকে সকলেই বুঝাইল, যেরূপ কাণ্ড ঘটিতেছে তাহাতে কোনোদিন মনোহর তাহাকে ত্যাগ করিবে। ত্যাগ করিতে গেলে যেসব উৎপাত পোয়াইতে হয় তাহা যদি না থাকিত, তবে এতদিন মনোহর তাহাকে বিদায় করিয়া দিত। কিন্তু বনোয়ারির মা আছেন এবং আত্মীয় স্বজনের নানা লোকের নানা প্রকার মত। এই লইয়া একটা গোলমাল বাঁধাইয়া তুলিতে তিনি অত্যন্ত অনিচ্ছুক বলিয়াই এখনো মনোহর চুপ করিয়া আছেন। এমনই হইতে হইতে একদিন সকালে হঠাৎ দেখা গেল মধুর ঘরে তালা বন্ধ। রাতারাতি সে যে কোথায় গিয়াছে তাহার খবর নাই। ব্যাপারটা নিতান্ত অশোভন হইতেছে দেখিয়া নীলকণ্ঠ জমিদার সরকার হইতে টাকা দিয়া তাহাকে সপরিবারে কাশী পাঠাইয়া দিয়াছে। পুলিশ তাহা জানে, এজন্য কোনো গোলমাল হইল না। অথচ নীলকণ্ঠ কৌশলে গুজব রটাইয়া দিল যে মধুকে তাহার স্ত্রী পুত্র কন্যা সমেত অমাবস্যা রাত্রে কালীর কাছে বলি দিয়া মৃতদেহগুলি ছালায় পুড়িয়া মাঝগঙ্গায় ডুবাইয়া দেওয়া হইয়াছে। ভয় সকলের শরীর শিহরিয়া উঠিল।
এবং নীলকণ্ঠের প্রতি জনসাধারণের শ্রদ্ধা পূর্বের চেয়ে অনেক পরিমাণে বাড়িয়া গেল। বনোয়ারি যাহা লইয়া মাতিয়াছিল উপস্থিত মতো তাহার শান্তি হইল, কিন্তু সংসারটি তাহার কাছে আর পূর্বের মতো রহিল না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।